হেটার আশা করি আমরা সকলে ভালো আছি। অ্যান্ড আজকে আমরা বহুদিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে আমরা মেনলি যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো তা হচ্ছে বাঙালি পুরুষদের একটি চিরচেনা অভ্যাসকে নিয়ে। আমি এটাকে অভ্যাস বলবো না, এটা একটা অ্যাকচুয়ালি বদ অভ্যাস। অ্যান্ড আই থিঙ্ক প্রতি 10 জন বাঙালি পুরুষকে আপনি যদি হাতের মধ্যে নেন, আই থিঙ্ক অলমোস্ট 8টা পুরুষের মধ্যে এই সমস্যাটা আছে। হাতে গোনা 2-1 জন ব্যতীত মোটামুটি সবাই এই বাজে অভ্যাসটির শিকার হয়ে গিয়েছে। অ্যান্ড অভ্যাসটি কি? তা হচ্ছে ধূমপান। আই থিঙ্ক আপনার বাবা, ভাই, চাচা, খালা, সরি খালা না, খালু অ্যান্ড যত ধরনের পরিচিত পুরুষ আছে তাদের মধ্যে অধিকাংশগুলোকে আপনি একটি বিষয় অ্যাটলিস্ট তাদের লাইফে কয়েকবার বা ডেইলি বেসিসে বা মাঝে মাঝে বা লুকিয়ে লুকিয়ে করতে দেখেছেন, তা হচ্ছে ধূমপান। অ্যান্ড তাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, তারা হাজার ঝড়ঝামেলা যাক তাদের অভ্যাসের কারণে, তারপরে তারা এটিকে ছাড়তে পারে না। তারা এটির সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে যে এটি তেমন মানে তাদের জন্মগত বৈশিষ্ট্যের মতন হয়ে গিয়েছে, তারা হাজার চাইলে এটি ছাড়তে পারে না। তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা যা নিয়ে কথাবার্তা বলবো তা হচ্ছে যে কী কারণে মানুষ ধূমপান ছাড়তে পারে না, ধূমপানের ফলে অ্যাকচুয়ালি তার মেডিকেল কী কী ইস্যুগুলো হতে পারে, ফাইন্যান্সিয়ালি কী কী ইস্যুগুলো হতে পারে, সামাজিক এবং মানসিক কী কী প্রভাবে সেই শিকার হতে পারে, এবং সে আসলে ধূমপান মানুষ শুরু কী কারণে করে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। সো সময় অপচয় না করে সরি সময় অপচয় না করে চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথম অংশে আমরা জানি আলোচনা করব তা হচ্ছে মানুষ আসলে ধূমপান কী কারণে শুরু করে। এমন না যে ধূমপান শুধু পুরুষরা করে, বর্তমান সময়ের মধ্যে নারীরাও ধূমপান করে, বাট রেশিওর কথা বললে পুরুষদেরটা অনেকটাই বেশি। আসলে ধূমপান মানুষ শুরু কী কারণে করে, আমরা যদি শুরুর কারণগুলোকে আলোচনা করতে চাই তাহলে আই থিঙ্ক 3টি বা 4টি খুবই কমন কারণ আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে সঙ্গদোষ। আপনি চিন্তা করেন স্কুল কলেজে পড়ুয়া যেই ছেলেগুলো রয়েছে ওর মেয়েগুলো, তারা ইন জেনারেলি সঙ্গদোষের সবচেয়ে বেশি বাজে অভ্যাসগুলোর শিকার হয়। 4 জন বন্ধু রয়েছে, 3জনে ধূমপান করে, একজন করে না। তাকে বলবে দোস্ত একটু ট্রাই দে, চা দোকানে দোস্ত একটু টান দিয়ে দেখ, আরে সমস্যা না, আরে বেটা তুই পুরুষ মানুষ না, তুই করবি না। এভাবে উস্কানি বা সঙ্গদোষের ফলে ইন জেনারেলি এটা হচ্ছে প্রথম কারণ, যে কারণে ছেলে বা মেয়েরা, মেয়েদের ক্ষেত্রে সংখ্যাটা কম বাট মেয়েরাও গ্রহণ করে, এমন না যে এই জেনারেশনে এসে মেয়েরা ধূমপান করে না, এটা অস্বীকার যেতে পারবে। রেশিও কম হলে তাদের মধ্যেও একটা গোষ্ঠী ধূমপান করে। ছেলেদের ক্ষেত্রে রেশিওর অবভিয়াসলি বেশি। অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি রিজন, যেটা হচ্ছে সঙ্গদোষ। সঙ্গদোষের কারণে অধিকাংশই যুবক যুবতীরা এই বাজে অভ্যাসে জড়িয়ে পড়ে। ধূমপানের এটা হচ্ছে প্রথম কারণ জড়ানো, তা হচ্ছে সঙ্গদোষ। দ্বিতীয় কারণ হচ্ছে রিস্ক নেওয়ার যে একটা আবেগ প্রবণতা। বর্তমান জেনারেশনের মধ্যে একটি বিষয় রয়েছে যে ও করছে আমি কেন করতে পারবো না, সে করছে আমি কেন করতে পারবো না। এই যে একটা নিজের মধ্যে রিস্ক ফ্যাক্টর বা রিস্ক নেওয়ার আবেগ প্রবণতা, এটা তাদেরকে অনেক খারাপ দিকেও নিয়ে যায়। যেমন চিন্তা করে দেখুন তো, ছেলেদের ক্ষেত্রে 4 জন বন্ধু ধূমপান করছে, একজন করছে না, তো তারা করতে পারলে আমি কেন পারবো না, একটু করে দেখি, রিস্ক নেয়। এই রিস্ক ফ্যাক্টরটাই তাকে এই বাজে অভ্যাসটার দিকে নিয়ে যায়। যেমনটা হচ্ছে কিছুটা যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে 3 বান্ধবী রয়েছে, 2জনে প্রেম ভালোবাসা করে যেগুলো হারাম, বা ছেলেদের ক্ষেত্রে 2জনে প্রেম ভালোবাসা করে যেগুলো হারাম, বাট একজন বলতেছে তারা করলে আমি কেন করবো না, আমার তো আবেগের বয়স। বা মেয়ের ক্ষেত্রে মেয়ে বলতেছে যে আমার 2 বান্ধবী করলে আমি কেন করতে পারবো না, অ্যান্ড তারা এইভাবে হারামে জড়িয়ে পড়ে। এই যে রিস্ক ফ্যাক্টরটা, এটাও কিন্তু বাজে অভ্যাসের দিকে নিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করে, যে রিস্ক নেওয়ার আবেগটা। এবং আসলে 16 থেকে 20 বছরের সময়টা হচ্ছে আবেগের একটি বয়স। এই বয়সে আসলে সবচেয়ে বেশি এই রিস্ক ফ্যাক্টরটা এফেক্ট করে ছেলে বা মেয়ের পরবর্তী জীবনে। থার্ড রিজনস হচ্ছে ফ্যামিলিগত একটা বিষয়। যে মনে করুন একটা ছেলে, সে ছোটোবেলা থেকে দেখে আসছে তার পরিবারের প্রত্যেকটা সদস্য ধূমপান করছে, পুরুষ সদস্যগুলো, এবং সে এটা তার খুবই হাইলি এফেক্টেড হতে পারে, এবং ফিউচার লাইফে সেও হয়তো এটাতে জড়িয়ে পড়তে পারে। অ্যান্ড চতুর্থ কারণ হতে পারে, এটা আই থিঙ্ক এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করে, তা হচ্ছে মিডিয়া অ্যান্ড মুভি ইনফ্লুয়েন্স। আপনি চিন্তা করে দেখুন তো, কেজিএফ ছবিতে যে বন্দুকের নলে সিগারেট ধরনের দৃশ্যটা, এটা কী পরিমাণ হাইপ ক্রিয়েট করেছিল, রাইট? অথবা বিভিন্ন নায়করা যখন ধূমপান করে, এই যে ভিজুয়ালাইজেশন, এটাকে একটা গ্লোরিয়াস ভিজুয়ালাইজেশন বা ভিজুয়াল প্রেজেন্স দেওয়া হয়, যে ইয়াস ফাইরে ফেলছে, সিগারেটে ধরেছে, বাট এটাকে এমনভাবে প্রেজেন্ট করে ফাইরে ফেলছে, আরে নায়ক অ্যান্টনিস ধুমা উঠতেছে চারিদিকে, মুখে একটা মোটা সোটা, ইউনো। সো এই যে একটা বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা ইয়াং জেনারেশনগুলোকে খুবই হ্যাভিলি ইনফ্লুয়েন্স করে। আপনি চিন্তা করুন যে বাংলাদেশে স্পেশালি আপনি দেখবেন যে নাটকের, বাংলা যে নাটকগুলো মানুষই দেখে না,
সেই নাটকের যে অ্যাক্ট্রেসগুলো যে ড্রেসগুলো পরে সেগুলোর জন্য বাঙালি নারীরা কী পরিমাণ আবেগপ্রবণ থাকে, এটা কিনতেই হবে, এটা আমাকে কিনে দিতে হবে। সেম অ্যাজ গোস ফর ম্যানস, তারা পুরুষ যেই অ্যাক্ট্রেসগুলো থেকে সেগুলো থেকে খুব হ্যাভিলি ইনফ্লুয়েন্স হয়, তাদের ধূমপান করার স্টাইল, তাদের চাল চলনের স্টাইল, এবং এটা একটা কাল্ট ক্লাসিক হয়ে যায় মাঝে মাঝে। যেমন সালমান খানের হেয়ার স্টাইল থেকে শুরু করে সাম বিষয়গুলো কাল্ট ক্লাসিক হয়ে যায়, অনেকে এগুলোকে ফলো করেছে। যদি কেউ বলে মুভি মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হওয়া সম্ভব নয়, এটা ভুল। আমরা সেই হিসেবে ফ্যাশন এর দিক থেকে যদি ইনফ্লুয়েন্স হতে পারে, ওই দিক থেকে ইনফ্লুয়েন্স হতেই পারে। সো ধূমপানের ক্ষেত্রে আই থিঙ্ক মিডিয়া অ্যান্ড মুভি হাউসেসগুলোকে একটু সতর্কতা, খালি নিজে লিখে দিলে আসলে হয় না। সব কিছুতে ধূমপানকে খুবই গ্লোরিয়াস ওয়েতে ভিজুয়ালি প্রেজেন্টস করা হয়, যেটা আই থিঙ্ক খুবই হাইলি ইফেক্ট করে এই জেনারেশনকে। সর্বশেষ কারণ যেটিকে আমি বলবো তা হচ্ছে ধূমপানের সহজলভ্যতা। আপনার আশেপাশে, বাসার আশেপাশে যে মুদি দোকানগুলো রয়েছে অথবা ছোটোখাটো দোকানগুলো রয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো এমন কোনো দোকান কি আছে যেখানে সিগারেট পাওয়া যায় না? প্রত্যেকটি দোকানে এটি একটি সহজলভ্য উপকরণ হিসেবে রয়েছে, যেই কেউ গিয়ে এটিকে কিনে নিতে পারে। এটি এতটাই সহজলভ্য এবং এগুলোর উপর আসলে নজরদারি সম্ভব নয়। মুদি দোকানদার যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাজ হচ্ছে ব্যবসা করে, তারা ছোট বড় বয়স তারা ম্যাটার করে, তারা জাস্ট বিক্রি করে দেয়। এবং এই সহজলভ্যতার কারণেও একটা বৃহৎ জনগণ কিন্তু ধূমপানে আসক্ত হয়ে গিয়েছে। আর ধূমপান হচ্ছে দ্য এন্ট্রি গেট, যেটা ব্রেক হবার পর যে কোনো যুবক বা যুবতীর জন্য সামনে একটা বিশাল দুনিয়া এসে পড়ে, যেখানে বিভিন্ন ধরনের মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সো আই থিঙ্ক আমাদের এই পয়েন্টগুলোকে পিন পয়েন্ট করা প্রয়োজন এবং এগুলোর উপর আসলে আগে কাজ করা প্রয়োজন, যে আমার সন্তানের সঙ্গী কারা, তারা কীরকম, তাদের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমাদের মেজার করা প্রয়োজন। সঙ্গদোষ লোহাবাসী বিষয়টা কিন্তু মিথ্যা নয়। সেকেন্ড হচ্ছে যে আমার আশেপাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোকে বা তাদেরকে অ্যাকচুয়ালি সতর্ক করা যে তারা অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে যাতে এই সমস্ত বিষয়গুলো বিক্রি না করে, এই সমস্ত পণ্যগুলো বিক্রি না করে। এছাড়া আরও বিষয়টি রয়েছে, আমরা ভিডিওর পরবর্তী অংশের দিকে জাম্প করি। ওকে, আমি অ্যাজ মাঝে শর্ট ওয়েতে বিষয়গুলোকে প্রেজেন্ট করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ অল। আমরা আপনার পরবর্তী অংশে জাম্প করি। আচ্ছা, সিগারেটের মধ্যে কী কী এলিমেন্ট কন্টেইন করে তা নিয়ে একটা আপনাদের ছোট্ট ব্রিফ ধারণা দিই। একটি সিগারেট, ধরুন আমার হাতে একটি সিগারেট আছে, আমার কাছে তো নাই, এটিতে অলমোস্ট 7,000টা কেমিক্যাল কম্পোনেন্ট থাকতে পারে, যার মধ্যে অলমোস্ট 70টার আশেপাশে প্রায় প্রুভেন আছে যে এগুলো কার্সোজেনিক, মানে ক্যান্সার হইতে পারে ওইগুলো আপনার শরীরে যদি ইনটেক করা হয়। আর প্লাস 100টার আশেপাশে তো টক্সিন, এগুলো প্রুভেনই আছে। এতগুলো কেমিক্যাল কম্পাউন্ড থাকে। এখন আমি 7,000টা তো আর নাম এখানে বলতে পারি না, একটা ছোট্ট ভিডিও এটা। সো আমরা বেশ কিছুগুলোর নাম জানবো। এক হচ্ছে নিকোটিন। নিকোটিন আসলে কার্সোজেনিক না, এটা মোর ওভার হচ্ছে যে কী বলে এটা একটা কী বলে এটা কী বলে সিমুলেশন প্রোভাইড করে আপনার ব্রেনের মধ্যে, ডোপামিনগুলোকে মানে রিলিজ করতে হেল্প করে। এটা কিছুটা বলতে পারো যে এডিকটিভ টাইপের একটা কম্পাউন্ড, যেটা আপনাকে এডিকশনে ফেলে। ওকে, এরপর হচ্ছে যে টার। টার একটা ব্রাউন কালারের স্টিকি লাছা জাতীয় পদার্থ, যেটা অ্যাকচুয়ালি প্রায় মোর দ্যান 100 অফ কেমিক্যাল কম্পাউন্ড থাকে এটার মধ্যে, সবগুলোই বিষাক্ত, টক্সিক। ওকে, এগুলো আপনার লাংকে পুরো কাভার করে ফেলতে পারবে। এই কারণে দেখবেন যে একজন ধূমপানকারী, আগে ছোটোবেলায় একটা অ্যাড দেখতাম, খুবই ভয়ঙ্কর লাগতো, যে একজন ধূমপানকারী লাংকে বার করে এবার চিপ দিয়েছে, কালো কালার একটা পদার্থ বেরিয়েছে, এটাকে টার বলা হয়। সো এটার যদি আপনার খেয়াল থাকে, এটাই হচ্ছে টার, খুবই বিষাক্ত। এরপর হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা আপনার গাড়ির এক্সস্ট থেকে যে বাইরে হয় না কালো ধোঁয়াটা, বলতে পারেন ওইটা, এটাও খুবই বিষাক্ত, ওইটা আপনার শরীরে প্রবেশ করে। এছাড়া যদি কিছু কার্সিনোজেনিক এলিমেন্টের নাম বলি, ক্যাডমিয়াম, বেনজিন, এরপর হচ্ছে যে আর্সেনিক, এরপর হচ্ছে যে ফর্মালডিহাইড, এরপর হচ্ছে অ্যাসিটোলিন, এরপর হচ্ছে যে হাইড্রোজেন সায়ানাইড, এরপর হচ্ছে আর কি আছে, আরও অনেকগুলো আছে যেগুলো আমার আসলে নাম খেয়াল নেই। সো এতগুলো বিষাক্ত এলিমেন্ট আপনি জাস্ট এক টান দিচ্ছেন, আপনার শরীরে প্রবেশ করে যাচ্ছে। চিন্তা করেন যে কী পরিমাণ ডেঞ্জারাস বিষয়টা। জাস্ট ইম্যাজিন ম্যান, আপনি বিষ খাচ্ছেন জেনে শুনে, 10-12 টাকা দিয়ে বিষ খাচ্ছেন, বা বেশি হলে বেশি। ওকে, সো এই যে বিষগুলো খাচ্ছেন, এগুলোকে আপনার ইফেক্ট ফেলতেছে না? অবশ্যই ফেলতেছে। আমরা বেশ কিছু রোগ ব্যায়ামের নাম নিয়েও কথাবার্তা বলবো, যে সমস্যাগুলো আপনার ফিজিক্যালি হইতে পারে ধূমপান করার ফলে। অ্যান্ড আমি আসলে লিখে রাখছি, এতগুলো নাম আসলে মনে রাখা সম্ভব না, আর এগুলো মেডিকেল নাম, তো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ, মানে এগুলোকে মনে রাখা খুবই টাফ। আমরা কিছু লাং ডিজিজের কথা বলতে গেলে প্রথমে আসি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পুলমোনারি ডিজিজ। এটার দুইটি মেইন বিষয় আমি জাস্ট বলি। একটা হচ্ছে যে এমফিসিমা, যে ক্ষেত্রে হয় কি যে আপনার যে লাংয়ের মধ্যে বা ফুসফুসের মধ্যে ছোটো ছোটো বাতাসগুলো গ্রহণ করে, মানে যে বাতাসগুলোকে অ্যাবজর্ব করার জন্য, অক্সিজেনকে অ্যাবজর্ব করার জন্য যে গ্রন্থিগুলো রয়েছে,
অ্যালভিওলি মেবি বলা হয় এগুলোকে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এটাতে। ক্রনিক ব্রঙ্কাইটিস, এটাকে আমরা সহজ ভাষায় ধূমপানকারীদের কাশি বলতে পারি। এটা এই যে শ্বাসনালীগুলোতে ইনফেকশনের ফলে হতে পারে, যে দেখবেন যে যারা প্রচুর ধূমপান করে তারা প্রচুর কাশি দেয়, প্রচুর তাদের, এটাকে বলা হয় যে ধূমপানকারীদের কাশি আর কি। এটা তাদের অ্যাকচুয়ালি যে শ্বাসনালীগুলো ইনফেকশনের ফলে প্রচুর বেড়ে যায়। এছাড়া আরেকটি সমস্যা হচ্ছে পুলমোনারি ফ্রিবোসিস, যেখানে আসলে আমাদের যে লাং টিস্যুগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়, এবং এগুলোর ফলে হয় কি যে যারা ধূমপান করে তারা দেখবেন যে বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারে না, হোল্ড করতে পারে না, ইনহেল করার পর হোল্ড করতে পারে না, দেন এক্সেল তো খুবই তাড়াতাড়ি করে দেয়। যে হোল্ড করতে না, মানে শ্বাসটাকে ধরে রাখতে না পারার কারণটা এটা হচ্ছে যে পুলমোনারি ফ্রিবোসিস, যেখানে হয় কি যে লাং টিস্যুগুলো আমাদের ড্যামেজ হয় যে ধূমপানের ফলে। এছাড়া হচ্ছে যে সিভিয়ার অ্যাস্থেমা অ্যান্ড ইনফেকশনের ঝুঁকি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এগুলোর ঝুঁকিগুলো বেড়ে যায়, এগুলো লাং রিলেটেড সমস্যা। এছাড়া যদি আমি ক্যান্সারের কথাবার্তা বলি তাহলে হচ্ছে অর্গান ক্যান্সার, যেমন কিডনি, লিভার, ব্ল্যাডার, স্টমাক, কোলন, সার্ভিক্স, এই অঙ্গগুলোর মধ্যে আসলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ধূমপানের ফলে। এছাড়া ব্লাড ক্যান্সার, যেটাকে অ্যাকুইট মাইলয়েড লিউকোমিয়া AML, ব্লাড ক্যান্সারের এই ঝুঁকিটি বেড়ে যায়। এছাড়া ঘাড়ে, মাথায়, গলায় ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে ধূমপানের ফলে। এবং লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, অলমোস্ট 85 to 90% ধূমপান, মানে লাং ক্যান্সার রুগীদের মধ্যে তার ধূমপানকারী থাকে আর কি সহজ ভাষায়, মানে 85 to 90% লাং ক্যান্সারের রুগীগুলো, মানে 100% হচ্ছে 85 to 90% হচ্ছে ধূমপানকারী, এমন আর কি একটা রেশিও। এটা একটা ফ্যাক্ট রয়েছে, আমি এটা চেষ্টা করবো ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করার। আই হোপ আমি কি বুঝাইতে চাইছি এটা বুঝতে পারছেন, বুঝতে পারাটা ম্যাটার করে। এছাড়া কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড ভ্যাসকুলার ডিজিজের মধ্যে রয়েছে যে করোনারি আর্টারি ডিজিজ, যেখানে আসলে আমাদের সহজ ভাষায় এই টক্সিকগুলোর ফলে আমাদের হার্টের বিভিন্ন যেই কী বলে রক্তনালীগুলো থাকে সেগুলো ব্লক হয়েছে এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া পেরিফেরাল আর্টারি ডিজিজ, যেখানে আমাদের রক্তনালীগুলো ব্লাড ফ্লোর পরিমাণ কমে যায়, যার ফলে মাথা ব্যথা, পা ব্যথা, ঘাড় ব্যথা, এরপর হচ্ছে যে আমাদের হিলিংয়ের বিষয়টা খুবই দুর্বল হয়ে পড়ে। এগুলোর কিছু সমস্যা রয়েছে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় যারা অতিরিক্ত ধূমপান করে। আপনি আপনার চারিদিকে ধূমপানকারী পুরুষ বা নারী যাদেরকে দেখেন তাদের বিষয়ে একটা অবজার্ভ করেন একটা বিষয়, তাদের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা কতজন রয়েছে। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। এছাড়া যদি আমি ফাইন্যান্সিয়াল ক্ষতির কথাও বলি, আপনি চিন্তা করেন যে একটা চেইন স্মোকার, সে প্রতিদিন 10টা সিগারেট খায়। একটা সিগারেট ধরেন 10 টাকা, 10টা সিগারেট 100 টাকা। সে এক মাসে যদি 30 দিন খায় তাহলে সে প্রায় ডেলি 100 করে মাসে 3000 টাকা পরিমাণ সিগারেট খাইতে পারে। যদি বছরে 365 দিন ক্যালকুলেশন করি তাহলে 36,500 টাকা পরিমাণ সে সিগারেট খায়, এবং এটা 10 বছর লং রানে চিন্তা করে দেখেন 3 লাখ সামথিং আসবে। এখন চিন্তা করেন যে যদি আমি এর সাথে মুদ্রাস্ফীতিকে যোগ করি এ পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। জাস্ট চিন্তা করে যে এত লাখ টাকা একজন মানুষ যদি ধূমপানের বেশি খরচ করতে পারে, সে টাকাটাকে একটা ভালো দিকে ইনভেস্ট করতে পারতো, একটা ভালো জায়গায় এটাকে খাটাইতে পারতো, বাট সেটাকে কই খরচ করেছে ধূমপান নেশা। আর যারা অন্য অন্য নেশায় জড়িত তাদের তো ভাই হিসেবে ছাড়া, তারা 10 বছর লং রানে মেবি 10-12 লাখ টাকারও বেশি খরচ করে ফেলে, তারও বেশি কোটির করে খরচ করে ফেলে যাদের ওই আহামরি অর্থ রয়েছে। বাট চিন্তা করুন যে জাস্ট ফর নিকোটিন, জাস্ট ফর ডোপামিন, নট ফর নিকোটিন ইভেন, জাস্ট ফর ডোপামিন একটা মানুষ লাখ টাকা খরচ করতে রাজি আছে। অ্যান্ড এই ডোপামিনটাকে টার্গেট করে $multi-million বিজনেস বা ইন্ডাস্ট্রিগুলো দাঁড়িয়ে আছে, জাস্ট এই ডোপামিনটাকে টার্গেট করে। আপনি চিন্তা করেন এই যে সিও কর্ন ইন্ডাস্ট্রি, আমি এটা নাম নিতে চাচ্ছি না, বাট চিন্তা করে দেখেন যে এই ইন্ডাস্ট্রিটা জাস্ট ডোপামিনের উপর দাঁড়িয়ে আছে। আমি নামটা নিতে চাচ্ছি না, ইউটিউবে ভিডিও রেস্ট্রিক্ট করে দেবে, বাট এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে জাস্ট বেসড অন ডোপামিন। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন মেবি অনলি ফ্যান্স একটা প্ল্যাটফর্ম রয়েছে, ইফ আই এম নট রং, এই প্ল্যাটফর্মটা তো ডোপামিনের উপরে দাঁড়ায় রয়েছে। পুরুষদের ডোপামিনটা কন্ট্রোল করে তারা বিজনেস দাঁড় করায় রাখছে, ধূমপানকারীরা তো পরের হিসেব। চিন্তা করেন যে যাতে ডোপামিনকে ধার করে কতগুলো ব্যবসা দাঁড়িয়ে আছে, 1000 কোটি টাকার সিগারেটের ব্যবসা, 1000 কোটি টাকার মাদকের সাম্রাজ্যগুলো জাস্ট ইউজিং দিস ডোপামিন। আর আপনি এটাকে ছাড় দিয়ে রেখে দিয়েছেন, আপনি এটাকে মানে আপনি নিজেকে ধরতে গেলে এই ডোপামিনের হাতে ছাইড়া দিয়েছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা ফাইন্যান্সিয়ালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততা করে, এবং এটা রাষ্ট্রের জন্য একটা ক্ষতিগ্রস্ততার কারণ। এখন ডোপামিনকে টোটালি অফ করা সম্ভব না, এটা প্রয়োজন। আপনি পরীক্ষায় ভালো ফলাফল করলে আপনি ডোপামিন ছাড়েন, ধূমপানকারীর ডোপামিন ছাড়েন, দুইটাকে এক বিষয়, এক না, পরিমাণ এক না। দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস। ওকে, এটা গুরুত্বপূর্ণ বোঝা।
সেটা জাস্ট আমি ক্ষতিগ্রস্ততার একটা বেসিক ধারণা দিয়েছি, আমাদের তো আরও কথাবার্তা বলা আছে। তো সো আমরা বুঝতে পারলাম যে মানুষ ধূমপান কেন শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন একটা মানুষ প্রথম আসলে ধূমপান করে, ফার্স্ট টাইম ট্রাই করে, তার সাথে আসলে ওই মুহূর্তটা এক্স্যাক্ট মোমেন্ট আসলে কী হয়। সো ধরেন একটা ছেলে, সে ফার্স্ট টাইম ধূমপান করছে, সে প্রথম টানটা নিল, প্রথমে একটু কষ্ট হবে, ধোঁয়া জাতীয় জিনিস, তো দুই একবার খাসি দিবে, বাট যখন সে দুই একটা টান দিবে তার বডিতে ধূমপানের ধোঁয়াটা প্রবেশ করবে এবং ওই ধোঁয়াতে অনেকগুলো কেমিক্যাল থাকে, বাট আমরা স্পেসিফিকলি আপাতত নিকোটিনটাকে তুলে ধরছি। ধরেন সে নিকোটিনটাকে গ্রহণ করলো, নিকোটিন তার ব্লাডের থ্রুতে তার ব্রেন অবধি পৌঁছাবে, পৌঁছানোর পর সে তার ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলোকে ধরেন থ্রেট দিবে বা প্রেশারাইজ করবে যে ভাই রিলিজ করো, অ্যান্ড ব্রেন ইনস্ট্যান্ট একটা ম্যাসিভ ডোজ অফ ডোপামিন রিলিজ দেবে। অ্যান্ড ডোপামিনকে বলা হয় থাকে দ্য প্লেজার হরমোন। অ্যান্ড এটা যখন রিলিজ হবে তখন ওই মানুষটা রিল্যাক্স হয়ে যাবে, তার ব্রেন সমস্ত চিন্তাগুলো থেকে দূরে চলে যাবে, খুবই হ্যাপি হ্যাপি মোডে চলে যাবে। এই ডোপামিন হরমোনটাকে হ্যাপি হরমোন বলা হয় থাকে, এটা ওই সময় আসলে রিলিজ হয় যখন মানুষ খুব খুশি থাকে, অ্যান্ড এটা এই হরমোনের গ্ল্যান্ডগুলোকে ট্রিগার করবে, রিলিজ করবে। এছাড়া কর্টিজল, এছাড়া কর্টিজল অ্যান্ড অ্যাড্রিনালিন যে হরমোনগুলো, গ্ল্যান্ডগুলো, সেগুলোকেও সে চাপ দেবে ভাই রিলিজ করো। স্পেশালি টার্গেট ডোপামিনকে করা হয়ে থাকে, এটাকে হ্যাপি হরমোন বলা হয়ে থাকে। বাট পাশাপাশি এটা স্ট্রেসটাকে কমিয়ে দেয়, এটা রিল্যাক্স হতে হেল্প করে। বাকি হরমোনগুলো সহ হচ্ছে কি যে তার ব্লাড প্রেশারটা হঠাৎ বেড়ে যায়, অ্যালার্টনেস খুব বেড়ে যায়। অ্যান্ড যারা স্মোকার বা চেন স্মোকার, তারা যখনই স্মোকিংটা করে তাদের কিছু সময়ের জন্য তাদের এই যে নিকোটিনটা, এটা কিছুটা এটা কী বলে নিউরো ট্রান্সমিটারের মতন বিহেভ করে, তার অ্যালার্টনেস খুবই বাড়িয়ে দেয়, কিছুক্ষণের জন্য তার কর্মক্ষমতা খুব বাড়িয়ে দেয়, তার ব্রেন খুবই শার্পলি কাজ করা শুরু করে সে যতক্ষণ অব্দি ধূমপানটুকু করে। অ্যান্ড এটা খুবই খুবই একটা কী বলে, এটাকে সাইকোলজিক্যাল বলা যাবে না, এটা ব্রেনের মধ্যে চলা একটা খুবই চমৎকার একটা বিষয়, যেটা আসলে বলা চলে যে কীভাবে ব্রেনটাকে আসলে হ্যাক করে ফেলতেছে নিকোটিনে। অ্যান্ড ফর অ্যান ইনস্ট্যান্ট মোমেন্ট ওই ব্যক্তিটা একটা অন্য একটা আবেগে চলে যায় সহজ ভাষায়। অ্যান্ড সময়ের সাথে সাথে যখন সে এই ধূমপানটা রেগুলার বেসিসে করা শুরু করে, সে এই প্লেজারটাকে রেগুলার বেসিসে গ্রহণ করা শুরু করে, তার ব্রেন আসলে এই নিকোটিনটাকে ডোপামিনের সাথে কম্বাইন করে ফেলে। অ্যান্ড এটা এমন হয়ে যায় যে সে যখনই স্ট্রেসে থাকে, দুঃখে থাকে, চাপে থাকে, তার ব্রেন তাকে বলে যে নিকোটিন কই, নিকোটিন তো, আমার নিকোটিন লাগবে, আমার ডোপামিন ছাড়বো, তুমি আবার রিল্যাক্স হয়ে যাবে। অ্যান্ড এই কারণে দেখবেন যে যারা ধূমপান করে তারা একটু স্ট্রেস আউট হলে ধূমপান একটা সিগারেট ধরে ফেলে, তারা একটু চাপে পড়লে একটা সিগারেট ধরে ফেলে। এছাড়া যারা চেন স্মোকার, তাদের ব্রেনটে কাজ এভাবে করে যে তার হ্যাপি থাকতে হলে তার সিগারেট লাগবে, তার হ্যাপি থাকতে হলে তার নেশাদ্রব্য লাগবে। অ্যান্ড এগুলো আসলে ইন্টার কানেক্টেড হয়ে যায় তার ব্রেনে, এটা তার ব্রেনের সেটিংই ওইভাবে হয়ে যায়। অ্যান্ড যখন প্রতিনিয়ত সে নিকোটিন গ্রহণ করা শুরু করে, তার ব্রেনে আসলে ওই নিকোটিনগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে কী বলে নিকোটিন রিসিপ্টর বলা হয় মেবি, ইফ আই এম নট রং, সেগুলোকে বানিয়ে রেখে দেয়। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার পূর্বে আমি আগে বলে রাখি, আই এম নট অ্যান মেডিকেল স্টুডেন্ট। তো শব্দের ভুলগুলোকে একটু ইগনোর করতে পারেন, কারণ আমি মোরওভার সমস্যাটাকে তুলে ধরতে চাচ্ছি। ওকে, জাস্ট সমস্যাটুকুকে ফিল নেওয়ার চেষ্টা করেন, অ্যান্ড ইউ উইল লার্ন আ লট। সো পরবর্তী অংশে আসলে আমরা অ্যাকচুয়ালি সিগারেটের মধ্যে কী কী ক্ষতিকর এলিমেন্টগুলো থাকে সে বিষয়গুলোকে নিয়ে একটু কথাবার্তা বলবো। দেন সিগারেট গ্রহণের ফলে আপনার ফিজিক্যালি, মেন্টালি এবং শারীরিকভাবে আপনি কী কী ক্ষতিগ্রস্ততার শিকার হচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করবো। সো লেটস জাম্প ইনটু দ্য ফার্স্ট টপিক। তো সিগারেটের এতগুলো সমস্যা আমরা ছাড়তে কেন পারি না? আপনি চিন্তা করেন, আপনার বাবা, ভাই বা যেই সিগারেট গ্রহণ করছে, সে ছাড়তে পারতেছে না, সে বছর কি বছর পার করে ফেলতেছে তার লাইফে, বাট সে ছাড়তে পারতেছে না, আসলে এটা ছাড়া অসম্ভব। সো দেখুন, আমরা মানব জীবনের মধ্যে আলহামদুলিল্লাহ অসম্ভব বলতে আসলে এমন কোনো শব্দ নেই আমাদের জীবনের পরিবর্তনগত দিক থেকে যদি আলোচনা করি। আপনি চাইলে পারবেন, এটা তিনটা বিষয়ের উপর মেনলি নির্ভর করে। একটা মানুষের যে কোনো অভ্যাস ছাড়ার বিষয়টা প্রাইমারিলি তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ, সে কীরকম পরিবেশ তৈরি করে রেখেছে তার চারিদিকে। সেকেন্ড হচ্ছে তার উইল পাওয়ার, এখন আসলে উইল পাওয়ারটা প্রাইমারি। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট। সো উইল পাওয়ারটাও ম্যাটার করে, তার নিজ ইচ্ছাশক্তি থাকতে হবে, তার ছাড়ার আগ্রহ থাকতে হবে। আপনি যদি নিজে ছাড়তে না চান, আপনাকে কে ছাড়াতে পারবে ভাই? কেউ যদি ছাড়িয়ে দিল, আপনাকে 10 বছর একটা জায়গায় আটকে রাখলো, আপনি বেরোলে আবার খাইয়ে ফেললেন, তো লাভ হলো? উইল পাওয়ারটা অনেকটা ম্যাটার করে। প্রথম হচ্ছে, যদি আপনি ধূমপান ছাড়তে চান, প্রথমে আপনার উইল, নিজের ইচ্ছাশক্তি জাগাতে হবে যে আমি ছাড়বো।
আপনি যতদিন অবধি না এই ইচ্ছা শক্তি জাগাবেন ততদিন আপনি ছাড়তেই পারবেন না। সো উইল পাওয়ার ইজ দ্য প্রাইমারি থিং। সেকেন্ড হচ্ছে লেটস সে আপনি সিদ্ধান্ত নেন আপনি অপমানিত হলেন ধূমপান করার জন্য, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে অপমান করলো, আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বন্ধু সমাজে আপনাকে অপমান করলো, তুই ধূমপান করছ, তোর সাথে আমি কথা বলবো না, তুই ধূমপানকারী, তুই ভালো না, তুই খারাপ, এই সেই হ্যাঁ, তার মনে করেন আপনি তীব্র অপমানের শিকার হলেন, অথবা আপনার নিজের আত্মসমালোচনা করলেন যে আমি ছেড়ে দেবো ধূমপান। অ্যান্ড আপনি সিদ্ধান্ত গ্রহণের পর আপনি লেটস আপনার ইচ্ছা শক্তি জেগে গেলো, আপনি ছাড়বেনই ছাড়বেন। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, আপনাকে ওই পরিবেশ তৈরি করতে হবে। কীভাবে পরিবেশ তৈরি করবেন? আপনার আশেপাশে যতগুলো মুদি দোকান আছে সেগুলোকে বলে রাখবে যে আমি পায়ে পড়ে গেলাম, আমাকে তোরা সিগারেট দিস না। আপনার অ্যাস্ট্রে থাকলে যেগুলো ছুঁড়ে ফেলাই দেন, সিগারেটের প্যাকেট বা তার কোনো চিহ্ন থাকলে তাকে ছুঁড়ে ফেলাই দেন। প্রথমত আপনার ওই পরিবেশটাকে গিয়ে ক্লিন করেন যেখানে আপনি আছেন, আপনার চারদিকে সিগারেটকে অ্যাজ মাচ এজ দূরে সরাই ফেলেন, সিগারেট রিলেটেড বিষয়গুলোকে দূরে সরাই ফেলেন। ওকে, যখন আপনার এনভায়রনমেন্টটা ফিক্স হয়ে যাবে তারপর হচ্ছে আপনার বেশ কিছু বিষয় দিয়ে যে অভ্যাসগত বিহেভিয়ারগত আপনার বেশ কিছু বিষয় দিয়ে চেঞ্জ করতে হবে। ফার্স্ট হচ্ছে যখনই আপনার ধূমপানের সার্জ উঠবে বা আর্জ উঠবে যে খাইতে হবে, তখন অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিন, যে বলুন যে আচ্ছা খাবো 5 থেকে 10 মিনিট পর। মোস্ট অফ দ্য কেসেসে এই যে আর্জটা ওঠে এটা 5 থেকে 10 মিনিটের ব্রেকে চলেও যায়। সো আপনি 5 থেকে 10 মিনিটের একটা প্রাইমারি ব্রেক নেন। দেন এই ব্রেক নেওয়ার পরও যদি দেখেন যে হ্যাঁ কিছুটা কমছে বাট পুরোপুরি যায় না, বড় বড় শ্বাস নিন, ডিপ ব্রেথ, পানি খান, 1-2 লিটার পানি খেয়ে ফেলেন। ওকে, পানি খান, লজিকে দুষ্টুমি করেছি বাট পানি খান। দেন হচ্ছে রিল্যাক্স হন, একটু হাঁটাচলা করুন, ফ্যামিলির সাথে গিয়ে বসে কথাবার্তা বলুন, নিজের ফ্যামিলিকে সময় দেওয়া শুরু করেন। যখন এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখবেন যে আপনার সার্চ কিছুটা কমে আসছে। ইন জেনারেলি তৃতীয় স্টেপে লেটসে আপনার এনভায়রনমেন্ট আপনি ফিক্স করেছেন, তৃতীয় স্টেপে এটা কিছুটা সেকেন্ড স্টেপের সাথে সম্পর্কযুক্ত। তৃতীয় স্টেপে আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট ছেড়ে দিলেন, কাট অফ করে দিলেন, যেটা অনেকটাই টাফ এবং এটা মোস্ট অফ দ্য কেস পাবলিকে ফেল করে ফেলে। একবার দুইবার ট্রাই দিয়ে একবার অফ করে দেবে, বাট পর ধরে ফেললে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এটা টাফ, বাট এটা যদি আপনি সাকসেসফুল হতে পারেন দ্যাটস গ্রেট। এটা আপনার মোটিভেশন অ্যান্ড আপনার ডেডিকেশন আপার লেভেলে নিয়ে চলে যাবে যে টোটালি সিগারেট অফ। সেকেন্ড হচ্ছে যে না টোটালি অফ করা আমি পারবো না, আমি আস্তে ধীরে পরিমাণ কমিয়ে আনবো। লেটস সে আজকে 10টা, কালকে 7টা, এরপরে 5টা, এরপরে 4টা, এরপরে 2টা, এরপরে 3টা, এরপরে একটা একদিন টোটালি অফ। এটা একটু লং টার্ম প্রসেস, বাট এটাতে সফলতার সম্ভাবনা কিছুটা বেশি, কারণ এটা একটু নরম পথ। মানুষে কঠিন পথে চলতে বা কঠিন পথের ফলটা পছন্দ করবে, এটা চলতে চায় না, তো সহজ পথটা আপনি চলেন। এরপর জাস্ট হচ্ছে যে 3টা বিষয়কে আপনি মাথায় রেখে আপনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন। ধূমপান ছাড়াটা অসম্ভব কিছু না, সম্ভব, বাট তার জন্য আপনার প্রবল ইচ্ছা শক্তি লাগবে। ইচ্ছা শক্তি ছাড়া বা এটা সম্ভব না। আপনি যদি নিজে সংশোধন করতে না চান, হাউ কুড ইউ ম্যানেজ ম্যান? সো যে 3টে স্টেপ বলছি সেগুলোকে চেষ্টা করে দেখেন, অ্যাটলিস্ট ট্রাই দিয়ে দেখেন। এবার একটা বিষয় আপনার জন্য, একটা উপদেশ, যে এটা আপনার লজ্জার ব্যাপার, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার যে আপনি ধূমপান করতেছেন, ছাড়তে পারতেছেন না। আপনি চিন্তা করেন, আপনি আপনি একটা পিতা, আপনি একটা ভাই, আপনি একটা বন্ধু, আপনি যখন ধূমপান করেন আপনার চারদিকে থাকা যে মানুষগুলো সেগুলো এই ধূমার শিকার হচ্ছে, এই এতগুলো কেমিক্যালের এক্সপোজারে আসতেছে জাস্ট ফর ইউ। এটা আপনার জন্য লজ্জার ব্যাপার যে তারা আপনার কারণে ক্ষতিগ্রস্ততা হচ্ছে। আপনি একা খাইলে খান না ভাই যাইয়া, বাট আপনি যখন পাবলিকলি খাবেন তখন আপনার কারণে আরও 10জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি মা হন এবং ধূমপান করেন, আপনার সন্তান, পেটে থাকা সন্তানটাও ক্ষতিগ্রস্ত হবে। অনেক নারীরাই ধূমপান করে, অনেক পুরুষেরাই ধূমপান করে। তাদের উদ্দেশ্যে বলে যে আপনার চারদিকের মানুষগুলোর কথা অ্যাটলিস্ট চিন্তা করেন। আপনার মরার শখ থাকলে ভাই ইটস আপ টু ইউ, আপনি নিজেকে ক্ষতিগ্রস্ততা করতে চাইলে ইটস আপ টু ইউ, বাট আপনি আপনার চারদিকের মানুষগুলো কেন ক্ষতিগ্রস্ততা করছেন, কেন ক্ষতি করছেন তাদের তো কোনো দোষ নেই। আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট টানতেছেন, একটা ছোট্ট বাচ্চা আপনার পাশে দিয়ে যাইতেছে বা পাশে দাঁড়িয়ে আছে বাস স্টেশনে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা মেয়ে বাবু, একটা ছেলে বাবু, তার আবার আপনার কারণে ধূমপানের শিকার হচ্ছে। ইটস আ লজ্জার ব্যাপার ম্যান। সো থিঙ্ক টুয়াইস। পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করেন ফার্স্ট। ধূমপান খাওয়া পৌরসত্ব না ম্যান, ইটস নট লাইক যে আমি বেটা মানুষ আমার কে থামাইব আমি ধূমপান করবো, ভাই লিটারেলি ইউ আর আ গান্ডু। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইউ আর আ। সো প্রথম ব্যাপার হচ্ছে যে আপনার কারণে আপনার চারদিকে মানুষ যাতে ক্ষতিগ্রস্ততার শিকার না হয় সেই বিষয়টা আপনি অ্যাসিওর করেন। অ্যাজ আ ম্যান, অ্যাজ আ পুরুষ বলেন যে আপনাকে ইটস দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি অফ ইউর যে আপনি আপনার চারদিকে থাকা মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা শুধু যে এমন যে মারপিট করে, আপনি তাদের স্বাস্থ্যগত, তাদের মেন্টাল, তাদের ফিজিক্যাল সব ধরনের নিরাপত্তা আপনি নিশ্চিত করতে হবে অ্যাজ আ ম্যান।
আপনার পাশে থেকে একটা ছোট্ট বাচ্চা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে, এটা আপনার জন্য তো লজ্জার ব্যাপার, কারেক্ট? সো নিজেকে ঠিক করেন ম্যান, ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড উই আর হিয়ার, হ্যাক্সাবন ইজ হিয়ার ফর দিস, যে আমরা চেষ্টা করব যে আমাদের চারোদিকে থাকা এই সমস্যাগুলোকে ফিক্স করার, অ্যান্ড উই ক্যান ডু দিস টুগেদার। সো ওয়েলকাম টু হ্যাক্সাবন অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।